ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। লাস্ট মিনিট দর্শন সাজেশন 2024 দ্বাদশ শ্রেণী পার্ট 1-এ যুক্তি থেকে নিরপেক্ষ ন্যায় পর্যন্ত এমসিকিউ এবং এসএকিউর সাজেশন দেওয়া হয়েছে। তো সেই সাজেশনটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। পার্ট 2-তে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে মিলের পদ্ধতি পর্যন্ত এমসিকিউ এবং এসএকিউ এর সাজেশন দেওয়া হবে। তো এই সাজেশন থেকে 99% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সাজেশনে বিশেষ কিছু টিপস দেওয়া আছে যা থেকে সহজেই এমসিকিউ কিংবা এসএকিউ এর সঠিক উত্তর তোমরা করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, এমসিকিউ আসবে দুটো, এসএকিউ আসবে দুটো। তো প্রথম প্রশ্ন, মিশ্র ন্যায় কত প্রকার ও কী কী? মিশ্র ন্যায় দুই প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক। প্রাকল্পিক বচন কাকে বলে? যদি ড্যাশ তবে ড্যাশ এই জাতীয় শব্দ দিয়ে প্রকাশিত বচনকে প্রাকল্পিক বচন বলে। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বা মিশ্র ন্যায়ের উদাহরণ: যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেছে সুতরাং বৃষ্টি হবে। এখানে দেখো, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, এটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য। প্রধান আশ্রয়বাক্যটা কি? প্রাকল্পিক বচন। মেঘ করেছে এটা কি? অপ্রধান আশ্রয়বাক্য। অপ্রধান আশ্রয়বাক্যটি কি? নিরপেক্ষ বচন। সুতরাং বৃষ্টি হবে এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কি বচন? নিরপেক্ষ বচন। এবার জেনে রাখার জন্য, একটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে তিনটি বচন থাকে, একটি প্রাকল্পিক বচন ও দুটি নিরপেক্ষ বচন। তাহলে এটা হচ্ছে প্রাকল্পিক বচন এবং এই দুটো হচ্ছে নিরপেক্ষ বচন এবং এই গোটাটাই হচ্ছে একটা কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যটি হয় প্রাকল্পিক বচন। তাহলে প্রধান আশ্রয়বাক্যটা, এটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য। প্রধান আশ্রয়বাক্যটা কোন বচন হয়? প্রাকল্পিক বচন। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্তটি হয় নিরপেক্ষ বচন। তাহলে এই অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তটা কোন বচন হয়? নিরপেক্ষ বচন। প্রাকল্পিক বচনের অংশ থাকে দুটো, পূর্বগ ও অনুগ। তাহলে একটা প্রাকল্পিক বচনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বগ আর একটা হচ্ছে অনুগ। যদির পরের অংশকে বলা হয় পূর্বগ। তাহলে যদির পরের অংশ কোনটা? মেঘ করে। তাহলে মেঘ করে কি? পূর্বগ। তবের পরের অংশকে বলা হয় অনুগ। তাহলে তবের পরের অংশ কোনটা? বৃষ্টি হবে। তাহলে এই বৃষ্টি হবে কি? অনুগ। তাহলে এইটা হচ্ছে একটা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠন। তাহলে নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কত প্রকার ও কী কী? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় দুই প্রকার, যথা এক নম্বর কি? এমপি বা গঠনমূলক বা স্বীকৃতি সূচক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। এমপি মানে হচ্ছে মোডাস পোনেন্স, যার বাংলা হচ্ছে প্রাকল্পিক অন্বয়ী। দুই নম্বর কি? এমটি বা ধ্বংসমূলক বা অস্বীকৃতি সূচক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। এমটি অর্থাৎ মোডাস টোলেন্স, প্রাকল্পিক ব্যতিরেকি হচ্ছে যার বাংলা। এমপি বা গঠনমূলক বা স্বীকৃতিসূচক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ: বৈধ আকার, দোষ ও দোষের উদাহরণ। তাহলে উদাহরণ কি? যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে সুতরাং শ্যাম আসবে। এটা হচ্ছে একটা এমপি বা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। বৈধ আকারটা কি? যদি পি তবে কিউ, পি সুতরাং কিউ। দোষ, দোষটা কি হয়? অনুগ স্বীকারজনিত দোষ। অর্থাৎ যদি পি তবে কিউ, অপ্রধান আশ্রয়বাক্যে যদি অনুগকে স্বীকার করা হয় এবং সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয় তাহলে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। উদাহরণ, দোষের উদাহরণ: যদি রাম আসে তবে শ্যাম আসবে, শ্যাম এসেছে সুতরাং রাম আসবে। অর্থাৎ অনুগকে কিন্তু অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করা হয়েছে এবং সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয়েছে, এর জন্য এখানে দোষ ঘটেছে। তাহলে বৈধ আকারে কি হয়? পূর্বককে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করতে হয় এবং অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। কিন্তু যদি অনুগকে আগে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয় তাহলে কিন্তু দোষ ঘটে। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি কী? অথবা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের স্বীকার সংক্রান্ত নিয়মটি কী? তাহলে কি? প্রধান আশ্রয়বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়, এটাই কিন্তু বৈধতার নিয়ম। নেক্সট, অনুগ বা অনুকল্প স্বীকারজনিত বা পরিগ্রহণজনিত দোষ কখন ঘটে? প্রধান আশ্রয়বাক্যের অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করলে এই দোষ ঘটে। নেক্সট, এমটি বা ধ্বংসমূলক বা অস্বীকৃতিসূচক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ: বৈধ আকার, দোষ ও দোষের উদাহরণ। তাহলে উদাহরণ কি? এমটি বা ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষের উদাহরণ: যদি রীতা আসে
তবে গীতা আসবে, গীতা আসেনি, সুতরাং রীতা আসবে না বা রীতা আসেনি। তাহলে এটা হচ্ছে একটা এমটি বা ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষণের উদাহরণ। বৈধ আকারটার নাম কি? এমটি। তাহলে যদি পি তবে কিউ, কিউ নয়, সুতরাং পি নয়, অর্থাৎ অনুগকে অস্বীকার করতে হয় এবং সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়। দোষটা কি হবে? দোষটা হচ্ছে পূর্বগ অস্বীকারজনিত দোষ, অর্থাৎ পূর্বগকে যদি আগে অস্বীকার করা হয় অপ্রধান আশ্রয়বাক্যে এবং সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয় তাহলে কিন্তু দোষ ঘটবে। দোষের উদাহরণ কি? যদি রীতা আসে তবে গীতা আসবে, রীতা আসেনি, অর্থাৎ পূর্বগকে আগে অস্বীকার করা হয়েছে, তারপরে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয়েছে। এর জন্য পূর্বগকে যেহেতু আগে অস্বীকার করা হয়েছে, এর জন্য যে দোষটা হয় সেটাকে বলা হচ্ছে পূর্বগ অস্বীকারজনিত দোষ। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার দ্বিতীয় নিয়মটি কী? অথবা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি কী? প্রধান আশ্রয়বাক্যের অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়। তাহলে এটা হচ্ছে বৈধতার দ্বিতীয় নিয়ম। তাহলে বৈধতার দ্বিতীয় নিয়মটি যদি লঙ্ঘন করা হয় তাহলে কি হয়? পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। নেক্সট, পূর্বগ অস্বীকারজনিত দোষ বা পূর্বগ নিষেধ দোষ কখন ঘটে? প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলে এই দোষ ঘটে। নেক্সট, বৈকল্পিক বচন কাকে বলে? হয় ড্যাশ অথবা ড্যাশ এই জাতীয় শব্দ দিয়ে প্রকাশিত বচনকে বৈকল্পিক বচন বলে। যেমন হয় রাম বোকা অথবা বুদ্ধিমান, তাহলে এটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য। প্রধান আশ্রয়বাক্যটা কি? বৈকল্পিক বচন। রাম বোকা নয়, এটা হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্য। অপ্রধান আশ্রয়বাক্যটা কি? নিরপেক্ষ বচন। সুতরাং রাম বুদ্ধিমান এটা হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্তটা কি? নিরপেক্ষ বচন। তাহলে জেনে রাখো, একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় তিনটি বচন থাকে, একটি বৈকল্পিক বচন ও দুটি নিরপেক্ষ বচন। তাহলে একটা বৈকল্পিক বচন থাকছে এবং দুটো নিরপেক্ষ বচন থাকছে। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যটি হয় বৈকল্পিক বচন। তাহলে এটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য। প্রধান আশ্রয়বাক্যটা কোন বচন? বৈকল্পিক বচন। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান ও সিদ্ধান্তটি হয় নিরপেক্ষ বচন। তাহলে এই যে অপ্রধান এবং সিদ্ধান্তটা কোন বচন হয়? নিরপেক্ষ বচন। বৈকল্পিক বচনের অংশ থাকে দুটি, প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প। হয়ের পরের অংশকে বলা হয় প্রথম বিকল্প, অথবা অবলিক না হয় এর পরের অংশকে বলা হয় দ্বিতীয় বিকল্প। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি কি? প্রধান আশ্রয়বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করতে হয়। তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ এবং বৈধ আকার। তাহলে বৈধ আকার দেখো, হয় সে চালাক অথবা বুদ্ধিমান, সে চালাক নয় সে সুতরাং সে বুদ্ধিমান। তাহলে হয় পি অথবা কিউ, পি নয় সুতরাং কিউ। তাহলে এখানে কিন্তু প্রথম বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণে দেখো, দ্বিতীয় বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে প্রথম বিকল্পকে স্বীকার করা হয়েছে। অর্থাৎ যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করলেই সিদ্ধান্তে অপর বিকল্পকে কিন্তু স্বীকার করতে হয়। তাহলে পি নয় বা নয় পি বা এমন নয় যে পি, একই কথা। একইভাবে কিউ নয়, নয় কিউ বা এমন নয় যে কিউ, একই কথা। নেক্সট, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণজনিত দোষ হয়। বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণজনিত দোষ কখন ঘটে? প্রধান আশ্রয়বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে এই দোষ ঘটে। বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ, হয় আম টক অথবা মিষ্টি, আম মিষ্টি সুতরাং আম টক নয়। আকারটা কি? এমপিটি। হয় পি অথবা কিউ, পি সুতরাং কিউ নয়। তাহলে এটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ। নেক্সট, বৈকল্পিক বচনে অথবা শব্দটির কয়টি অর্থ ও কী কী? অথবা শব্দটির দুটি অর্থ, সবল অর্থ বা বিসংবাদী অর্থ, দুর্বল অর্থ বা অবিসংবাদী অর্থ। নেক্সট, সবল অর্থ বা বিসংবাদী বিকল্প বলতে কী বোঝায়? উদাহরণ দাও। প্রধান আশ্রয়বাক্যের দুটি বিকল্প যখন বিসংবাদী হয়, অর্থাৎ একই সঙ্গে সত্য হতে পারে না, তখন তাকে বিসংবাদী বিকল্প বলে।
যেমন রাম হয় জীবিত অথবা মৃত, রাম জীবিত নয়, সুতরাং রাম মৃত। তাহলে দুটি বিকল্প যখন একই সঙ্গে সত্য হতে পারে না, তখন সেই বিকল্পকে সবল অর্থে অথবা শব্দটির অর্থ বলা হয় বা বিসংবাদী বিকল্প বলা হয়। নেক্সট, দুর্বল অর্থ বা অবিসংবাদী বিকল্প বলতে কী বোঝায়, উদাহরণ দাও। প্রধান আশ্রয়বাক্যের দুটি বিকল্প যখন অবিসংবাদী হয়, অর্থাৎ একই সঙ্গে সত্য হতে পারে, তখন তাকে অবিসংবাদী বিকল্প বলে। যেমন কি, রাম হয় সৎ অথবা চালাক, রাম চালাক নয়, সুতরাং রাম সৎ। তাহলে একই সঙ্গে যখন সত্য হতে পারে দুটো বিকল্প, তখন কিন্তু সেটা দুর্বল অর্থে অথবা শব্দটির অর্থ হয়ে গেল বা অবিসংবাদী বিকল্প হয়ে গেল। নেক্সট, বুলীয় লিপি ও ভেনচিত্র। এখান থেকে এমসিকিউ আসবে দুটো আর এসএকিউ আসবে দুটো। তাহলে এই যে নিচে যে ছকটা দেওয়া আছে, এই ছকটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই ছকটা তোমরা স্ক্রিনশট করে কিন্তু রেখে দিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী? উদ্দেশ্য পথ নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই বিধেয় পথ নির্দেশিত শ্রেণীর সদস্য। শূন্যগর্ভ বা অসাত্ত্বিক বা নিঃশূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। যেমন পরিশ্রেণী, সোনার পাহাড়ের শ্রেণী, আকাশ কুসুম শ্রেণী। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বলে স্বীকার করে নেওয়া হয় তাকে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বলে। যেমন মানুষ, গাছ। পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। যেমন যদি মূল শ্রেণী হয় মানুষ, তাহলে মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হবে অমানুষ। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র বচনটির উদ্দেশ্য পদটির বাস্তবে অস্তিত্ব আছে এমন যদি বোঝায়, তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। যেমন গোলাপ ফুল আছে। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন কোনো হেতুবাক্য থেকে যদি অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্ত নিঃসৃত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। বুলীয় মতে কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই? সামান্য বচনের, অর্থাৎ এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। বুলীয় মতে কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে? বিশেষ বচনের, অর্থাৎ আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। নেক্সট, সত্তাপেক্ষক। এখান থেকে এমসিকিউ আসবে তিনটা, এসএকিউ আসবে দুটো। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে পাওয়া বচনগুলিকে বলা হয় ওই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। তাহলে বচনাকার কি? পি। তাহলে পি থেকে পাওয়া হয় কি? রাম হয় মানুষ। তাহলে রাম হয় মানুষ হচ্ছে নিবেশন দৃষ্টান্ত। তাহলে বচনাকার থেকে পাওয়া বচনকেই বলা হচ্ছে নিবেশন দৃষ্টান্ত। সংযৌগিক বচন কখন সত্য হয়? যখন দুটি সংযোগী সত্য হয়। তাহলে এই যে দুটো সংযোগী যখন সত্য হয় তখন কিন্তু সংযৌগিক বচনটা কি হয়? সত্য হয়। সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? যখন যে কোনো একটি সংযোগী মিথ্যা হয় তখন কিন্তু সংযৌগিক বচনটা মিথ্যা হয়। তাহলে টি ডট এফ সমান সমান কী হয়? এফ হয়। আবার এফ ডট টি সমান সমান এফ হয়। তাহলে যে কোনো একটা সংযোগী যদি মিথ্যা হয় তাহলে কিন্তু সংযৌগিক বচনটা মিথ্যা হয়। প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন পূর্বগ সত্য ও অনুগ মিথ্যা হয়। তাহলে এই যে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা, তাহলে কিন্তু প্রাকল্পিক বচনটা মিথ্যা হয়ে যায়। প্রাকল্পিক বচন কখন সত্য হয়? যখন পূর্বগ সত্য ও অনুগ মিথ্যা না হয়। পি ইমপ্লাইজ কাল পি বচনাকারটি কখন মিথ্যা হবে? যখন পি এর সত্যমূল্য টি হবে, অর্থাৎ সত্য হবে। তাহলে এখানে করে দেওয়া আছে, এটা কিন্তু দেখে নেবে। নেক্সট, শতমিথ্যা বচনাকার কাকে বলে? যে বচনাকারের সকল নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে শতমিথ্যা বচনাকার বলে। যেমন পি ডট কাল পি হচ্ছে একটা শতমিথ্যা বচনাকার, এখানে করে দেওয়া আছে।
আপতিক বচনাকার কাকে বলে? যে বচনাকারের কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য ও কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে আপতিক বচনাকার বলে। যেমন পি ডট কিউ, পি ভেল কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ইকুইভ্যালেন্ট কিউ। তাহলে এগুলো হচ্ছে কি আপতিক বচনাকার। তাহলে এখানে করে দেওয়া আছে, দেখে নেবে। যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য কী হবে? সত্য হবে। করে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। পি ভেল কাল পি বচনাকারটি কখন সত্য হয়? পি এর সত্যমূল্য টি হলে অথবা পি এর সত্যমূল্য এফ হলে। অর্থাৎ পি এর সত্যমূল্য আমরা যাই ধরি না কেন, পি ভেল কাল পি বচনাকারটি কী হবে? সত্য হবে। নেক্সট, পি ইকুইভ্যালেন্ট কাল পি বচনটি কখন মিথ্যা হয়? পি এর সত্যমূল্য টি হলে কিংবা পি এর সত্যমূল্য এফ হলে। তাহলে পি এর সত্যমূল্য আমরা যাই ধরি না কেন, পি ইকুইভ্যালেন্ট কাল পি বচনটি কী হবে? মিথ্যা হবে। নেক্সট, সত্য সারণীর সাহায্যে ইমপ্লাইজ ধ্রুবকের সংজ্ঞা দাও। তাহলে যে ধ্রুবক দ্বারা গঠিত বচনাকারের পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে সমগ্র বচনাকারটি মিথ্যা হয়, এছাড়া বাকি সব ক্ষেত্রে সত্য হয়, সেই ধ্রুবক হলো ইমপ্লাইজ। তাহলে এখানে কিন্তু করে দেওয়া আছে। গ্রাহক কি? যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক। ফলস্তম্ভ কাকে বলে? সত্য সারণীর যে সারির মাধ্যমে কোনো একটি বাক্যাকারের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণীত হয় তাকে ফলস্তম্ভ বলে। যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়। পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই বচনটি আপতিক। পি ডট কাল পি এই বচনাকারটি সত মিথ্যা। পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ইকুইভ্যালেন্ট কিউ এর সত্যমূল্য হবে সত্য। যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কাল কিউ এর সত্যমূল্য হবে মিথ্যা। কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে অঙ্গবচন ও যোজকের উপর। পি ডট পি এই বচনাকারটি আপতিক। যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে শত মিথ্যা। পি ভেল কাল পি এই বচনাকারটি শত সত্য। পি ইকুইভ্যালেন্ট কাল পি এই বচনাকারটি শত মিথ্যা। প্রতিকায়িত করে সত্য সারণী গঠন করো। এমন নয় যে রাম যাবে। তাহলে রাম যাবের জন্য যদি আর ধরি তাহলে এমন নয় যে রাম যাবের জন্য কি কাল আর। সত্য সারণী কি আর কাল আর টি এফ এফ টি। নেক্সট, আরোহ অনুমানের স্বরূপ। এখান থেকে এমসিকিউ আসবে 3টা, এসএকিউ আসবে 3টা। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো সামান্যীকরণ। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান বলেছেন জয়েস। অপূর্ণ গণনামূলক বা লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। সাদৃশ্য যে অনুমানের ভিত্তি তা হলো উপমা যুক্তি। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? সামান্য সংশ্লেষক বচন। অবৈজ্ঞানিক বা লৌকিক আরোহ অনুমানের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। আরোহ অনুমানের সিদ্ধান্ত হলো সামান্য সংশ্লেষক বচন। কার্যকারণ নীতি কি? কারণ ছাড়া কার্য হয় না বা প্রতিটি কার্যের কারণ আছে। সামান্যীকরণ বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার সাহায্যে বিশেষ বিশেষ কয়েকটি বস্তু বা ব্যক্তির পর্যবেক্ষণ করে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। আরোহমূলক লাভ বা ঝুঁকি কি? বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সামান্য সিদ্ধান্তে উপনীত হতে গেলে এক প্রকার লাভ দিতে হয় যাকে আরোহমূলক লাভ বা ঝুঁকি বলে। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। সংজ্ঞা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অপসারণ, প্রকল্প গঠন, সামান্যীকরণ, সামান্য বচনের প্রমাণ, সিদ্ধান্ত প্রতিষ্ঠা। মিলের মতে প্রকৃত আরোহ অনুমান কত প্রকার ও কী কী? 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান ও উপমা যুক্তি। বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে কয়েকটি বিশেষ ঘটনাকে প্রত্যক্ষ করে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতির উপর নির্ভর করে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তি কী কী? বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কী বচন? সামান্য সংশ্লেষক বচন। অবৈজ্ঞানিক বা লৌকিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে কার্যকরণ সম্পর্কের উপর নির্ভর না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় লৌকিক বা অবৈজ্ঞানিক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? কারণ এই অনুমানে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সাধারণ মানুষ একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে, তাই এই অনুমানকে লৌকিক আরোহ বলা হয়। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? যায় না, কারণ এই প্রকার অনুমান কার্যকরণ সম্পর্কের ইঙ্গিত দিয়ে থাকে। অবৈজ্ঞানিক বা লৌকিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ভ্রান্ত প্রয়োগে যে দোষ ঘটে তার নাম কি? অবৈধ সামান্যীকরণ দোষ। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখো। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কার্যকরণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি অবাধ অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি কি? যে আরোহ অনুমানে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ের সাদৃশ্য থেকে তাদের অন্য একটি বিষয়েও সাদৃশ্য আছে এরূপ অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে। উপমা যুক্তি কত প্রকার ও কী কী? উপমা যুক্তি দুই প্রকার, সবল বা উত্তম বা ভালো উপমা যুক্তি এবং দুর্বল বা মন্দ উপমা যুক্তি। দুর্বল বা মন্দ উপমা যুক্তির সংজ্ঞা ও উদাহরণ দাও। যে উপমা যুক্তির সাদৃশ্যগুলি অপ্রাসঙ্গিক তাকে দুর্বল বা মন্দ উপমা যুক্তি বলে। উদাহরণ: উদ্ভিদ ও মানুষ উভয়ের জন্ম, মৃত্যু ও বৃদ্ধি আছে। মানুষের চিন্তা শক্তি আছে, সুতরাং উদ্ভিদেরও চিন্তা শক্তি আছে। তাহলে এটা হচ্ছে একটা দুর্বল বা মন্দ উপমা যুক্তির উদাহরণ। উপমা যুক্তির মূল্যায়নের দুটি মানদণ্ড উল্লেখ করো। সাদৃশ্যের প্রাসঙ্গিকতা ও দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধি। ভালো বা উত্তম এবং দুর্বল বা মন্দ উপমা যুক্তির পার্থক্য লিখো। ভালো উপমা যুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক হয় এবং মন্দ উপমা যুক্তির সাদৃশ্যগুলি অপ্রাসঙ্গিক হয়। নেক্সট, কারণ। এখান থেকে এমসিকিউ আসবে 3টা, এসএকিউ আসবে 3টা। এক কারণবাদ সমর্থন করেন কপি। কারণ হলো সদর্থক ও নৈনর্থক শর্তের সমষ্টি বলেছেন মিল। বস্তুর অবিনশ্বরতা সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান বলেছেন কার্বেদ্রিড। ভেজা কাটে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। কারণ শব্দের দ্বারা আবশ্যিক পর্যাপ্ত শর্তকে নির্দেশ করেছেন কপি। ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত। একথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয়। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। একথা বলেছেন কার্বেদ্রিড। কারণ কি? কারণ হলো কার্যের নিয়ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? কারণ হলো পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায়। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? কারণ হলো ঘটনার সংগঠন যা কার্যকে ঘটায়, অন্যদিকে শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। শর্ত কত প্রকার ও কী কী? শর্ত দুই প্রকার, সদর্থক শর্ত ও নৈনর্থক শর্ত। সদর্থক শর্ত কি? যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না, তাই সদর্থক শর্ত। অর্থাৎ যে শর্ত উপস্থিত থাকলে কার্যটি ঘটে, তাই সদর্থক শর্ত। নৈনর্থক শর্ত কি? যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে, তাই নৈনর্থক শর্ত। মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? মিলের মতে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয়, মিল তাদের স্থায়ী কারণ বলেছেন, যেমন মাধ্যাকর্ষণ শক্তি। কারণের গুণগত লক্ষণ কি? গুণের দিক থেকে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণের পরিমাণগত লক্ষণ কি? পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান। কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কী কী? বস্তুর নিত্যতা সূত্র ও শক্তির নিত্যতা সূত্র। বহু কারণবাদের একটি অসুবিধা লিখো। কার্যকে সাধারণভাবে গ্রহণ না করে যদি বিশেষভাবে গ্রহণ করা হয় তাহলে বহু কারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। বহু কারণ সমন্বয়ের নীতিটি কি? বহু কারণ সমন্বয় অনুসারে অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করে। আবশ্যিক শর্ত হিসেবে কারণের উদাহরণ: অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, আগুন হলো দোহার কারণ, বায়ুর উপস্থিতি দহনের কারণ। তাহলে এই সব হচ্ছে আবশ্যিক শর্ত হিসেবে কারণের উদাহরণ।
পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের উদাহরণ: বৃষ্টি হলো মাটি ভেজার কারণ, জলপান তৃষ্ণা নিবারণের কারণ, বিষপান হলো মৃত্যুর কারণ, সুইচ অন করা পাখা চলার কারণ। তাহলে এইসব হচ্ছে পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের উদাহরণ। আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের উদাহরণ: ভেজা কাটে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, অতিবৃষ্টি হলো বন্যার কারণ। তাহলে এগুলো হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের উদাহরণ। নেক্সট, মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। এখান থেকে এমসিকিউ আসবে দুটো। তাহলে এটা হচ্ছে অন্যয়ী পদ্ধতির উদাহরণ, এটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতির উদাহরণ। তাহলে এরকম পদ্ধতি দিয়ে বলবে যে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাহলে কিন্তু এই উদাহরণ দুটো ভালো করে মনে রাখতে হবে। দ্বৈত অন্বয়ী বা যুগ্ম পদ্ধতি হলো অন্বয়ী ব্যতিরেকী। মিলের যে পদ্ধতি কারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো অন্বয়ী পদ্ধতি। মিলের যে আরোহী পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষণমূলক আরোহী যুক্তি প্রবর্তন করেন তিনি হলেন মিল। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকী। মিলের যে পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা হয় সেটি হলো অন্বয়ী পদ্ধতি। মিলের যে পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয় সেটি হলো ব্যতিরেকী পদ্ধতি। যে যুক্তিবিজ্ঞানী মিলের পদ্ধতিগুলিকে আবিষ্কার, কার্যকরণ, প্রমাণের পদ্ধতি হিসেবে অস্বীকার করেছেন তিনি হলেন কপি। বহু কারণে সম্ভাবনা দেখা যায় যে পদ্ধতিতে তা হলো অন্বয়ী পদ্ধতি। জেনে রাখো, মিলের পদ্ধতিগুলিকে পরীক্ষণমূলক পদ্ধতি বা আরোহী পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি বা কার্যকরণ নির্ণয়ের পদ্ধতি বলা হয়। প্রধান পদ্ধতি কি? অন্বয়ী এবং ব্যতিরেকীকে প্রধান পদ্ধতি বলা হয়। মৌলিক পদ্ধতি: অন্বয়ী এবং ব্যতিরেকী পদ্ধতিকে মৌলিক পদ্ধতি বলা হয়। মিলের পদ্ধতিগুলি অপসারণ সূত্রের উপর নির্ভরশীল। এগুলো কিন্তু জেনে রাখতে হবে। অপসারণ সূত্র: অপসারণের 4টা সূত্র আছে যার উপর নির্ভরশীল। তাহলে প্রথম সূত্রটি কারণের গুণগত লক্ষণের উপর নির্ভরশীল, দ্বিতীয় সূত্রটি কারণের গুণগত লক্ষণের উপর নির্ভরশীল, তৃতীয় সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণের উপর নির্ভরশীল। যে পদ্ধতি নির্ভরশীল, তাহলে অন্বয়ী পদ্ধতি কিন্তু প্রথম সূত্রের উপর নির্ভরশীল, ব্যতিরেকী পদ্ধতি দ্বিতীয় সূত্রের উপর নির্ভরশীল, সহপরিবর্তন পদ্ধতি তৃতীয় সূত্রের উপর নির্ভরশীল এবং পরিশেষ পদ্ধতি চতুর্থ সূত্রের উপর নির্ভরশীল। অন্বয়ী ব্যতিরেকী বা যুগ্ম পদ্ধতি অপসারণের প্রথম এবং দ্বিতীয় সূত্রের উপর নির্ভরশীল। অন্বয়ী পদ্ধতির দোষ: প্রকৃতিগত দোষ, যেটাকে বহু কারণের দোষ বলা হয়, ব্যবহারিক দোষ এবং সহকার্যকে কারণরূপে গণ্য করার দোষ হয়। অন্বয়ী পদ্ধতির এসব হচ্ছে দোষ। তাহলে এই হচ্ছে সাজেশন, এবং এই সাজেশন থেকেই তোমরা কিন্তু 99% কমন পেয়ে যাবে। এই সাজেশনের এমসিকিউ, এসএকিউ এবং ডিএকিউ উত্তরসহ পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করতে হবে।